আমি বলি বিএনপির জোট রাজনীতি যে সম্পূর্ণ ভুল, এটা তো প্রমাণিত হচ্ছে এই কারণে উপজেলা প্রশাসন, থানা সব কিছুর উপর সেটা মব ক্রিয়েট করার চেষ্টা করছে যে সরকারি দলের এমপি। দীর্ঘদিন ধরে আমি ওই পটুয়াখালী 3-এর জনগণের পাশে আছি, বিভিন্ন ভাবেই আছি। যখন ছাত্র ছিলাম তখন ছাত্রের মতো ছিলাম, যখন বিএনপির রাজনীতি শুরু করেছি তখন যেভাবে থাকার তাদের সঙ্গে আছি, সম্পর্কযুক্ত আছি, তাদের সাথে একটি সেতুবন্ধনে আবদ্ধ আছি। আমি এভাবেই থাকব এবং তারা যেভাবে চাইবেন সেভাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। 2 দফা মনোনয়ন ঘোষণার পরও বেশ কিছু আসনে এখনও বিএনপির প্রার্থী ঘোষণা দিতে পারেনি। এগুলো অপেক্ষা করে আছে। দলটির নীতি নির্ধারকরা জানাচ্ছেন যে সামনেই জোটের শরিকদেরকে কিছু আসন ছেড়ে দিতে হবে, সেজন্য এগুলো এখনও তারা হাতে ধরে রেখেছেন। এর মধ্যে সবথেকে বেশি যে আলোচনায় রয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে আসনটি, সেটা হচ্ছে পটুয়াখালী 3। কারণ এখানে মোটামুটিভাবে মোটা দাগে 3 জন হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে। 1 নম্বর বাংলাদেশের গণ অধিকার পরিষদের যিনি নেতা ভিপি নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি। আরেকজন রয়েছেন বিএনপির প্রার্থী, যদিও বিএনপি দীর্ঘ 46 বছর ধরে এই আসনে কখনোই জিততে পারেনি, কিন্তু এবার তারা আশা করেছিল যে বিএনপির প্রার্থী যদি নমিনেশন পায় তাহলে এই আসনটি তারা ছিনিয়ে আনতে পারবে। কিন্তু বিএনপির কোনো প্রার্থীকে এখনও মনোনয়ন দল থেকে ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে যে এটা জোটের হাতে চলে যেতে পারে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য এই পটুয়াখালী 3 আসনের দশপিনা গলাচিপার বিএনপি নেতা, সাবেক ছাত্রদল নেতা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। জনাব হাসান মামুন, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। জনাব হাসান মামুন, আমি শুরুতেই একটা পপুলার কোশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কি হচ্ছে আসলে দেশে? আপনি জানেন যে 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের জন্য গত 17 বছরের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ এবং সরকার গঠন করা, মানুষ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকেই তাকিয়ে আছে। কিন্তু অনেকগুলো নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যায়। তারপরে সরকারের ভিতরে কিছু অস্বচ্ছতা আছে, নির্বাচনের কমিশনের ভিতরে কিছু লুকোচুরি আছে, যার ফলে অনেকে প্রশ্ন করছেন যে নির্বাচন হবে কিনা। তবে আমি যতটুকু জানি, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বহির্বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা, সব কিছু নিয়ে জাতীয় নির্বাচনের এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। সুতরাং আমি আশাবাদী যে নির্বাচন হবে। আপনি আশাবাদী নির্বাচন হবে। এখন নির্বাচনকে সামনে রেখে আপনার দল, জাতীয়তাবাদী দল, যে মনোনয়ন তালিকা তারা ঘোষণা করেছে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যদি আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশের সকল আসনের পরিস্থিতি এবং পটুয়াখালী 3-এর পরিস্থিতি একটু ভিন্ন। জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ফোরামের সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে পটুয়াখালী 3-এর পরিস্থিতি একটু ভিন্ন। আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে ওখানে 46 বছর ধরে বিএনপির এমপি নেই। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে মাত্র 13 দিনের জন্য ওখানে আমাদের একজন এমপি হয়েছিলেন। তিনি মানুষের প্রত্যাশা পূরণ করার কোনো সুযোগই পাননি। সুতরাং ওখানকার মানুষ, পটুয়াখালী 3-এর জনগণ বিএনপির এমপি পেতে এবং বিএনপির নেতাকর্মীরা বিএনপির দলীয় এমপি পাওয়ার জন্য তারা ক্রেজি হয়ে আছে। সুতরাং এখানে বিএনপির পটুয়াখালী 3-এর প্রশ্নে জোট কিংবা দলের সিদ্ধান্তের ব্যাপারে তাদের আপোষ করার কোনো সুযোগ নেই। আমি যদি পটুয়াখালী 3-এর বাইরে গিয়ে সার্বিক সারা দেশের যে 237 জন প্রথম দফায় ঘোষণা হলো, তারপরে দ্বিতীয় দফায় ঘোষণা হলো, আমি যদি সার্বিকটা একটু আপনার কাছে জানতে চাই। আপনি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে আসছেন, বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে আসছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন এবং এখন নির্বাহী কমিটির সদস্য। অর্থাৎ এই দলের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে আছেন। বলতে গেলে নীতি নির্ধারণ মহলের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা অনেক। সেখান থেকে আমি জানতে চাচ্ছি যে তালিকাটা প্রকাশ করলো বিএনপি, এইটাকে আপনি কতটা ঠিক বলবেন, যদি আরও সহজভাবে সরাসরি প্রশ্নটা করতে চাই। আমি শুরুতেই বলেছি যে সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। তারপরেও এই নমিনেশনগুলো কিন্তু প্রাথমিক নমিনেশন এবং প্রতীক বরাদ্দের শেষ দিন পর্যন্ত এই মনোনয়ন পরিবর্তনের সুযোগ রয়েছে। সুতরাং বিএনপিও এটি একটি পরীক্ষামূলক মনোনয়ন দিয়েছে এবং আমার মনে হয় বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে। আমি স্পেসিফিক বলবো না, তবে যেহেতু বিএনপি সময় পেয়েছে এবং প্রার্থীরাও মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, বিকল্প প্রার্থীরাও মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, আমার মনে হয় এর মধ্যে দিয়ে ভালো কিছু বেরিয়ে আসবে।
তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল ছিল এই ঘোষণাটা, যদি কোথাও কোথাও দরকার হয় তাহলে পরিবর্তনযোগ্য সিদ্ধান্ত এটি একটি। কিন্তু এটা নির্বাচনের ঠিক এত কাছে এসে, একদম এখনো 2 মাস সময় মাত্র নির্বাচন আছে বলতে গেলে, এত কাছে এসে এই পরীক্ষাটা। বাংলাদেশের রাজনীতির প্রচলিত যে রীতিনীতি সেই অনুযায়ী অনেক আগে নমিনেশন ডিক্লেয়ার করা হয়েছে। সাধারণত তফসিল ঘোষণার পরে মনোনয়নপত্র আহ্বান করা হয়, আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্রের জন্য আবেদন জমা দেন, তারপরে তাদের সাক্ষাৎকার হয়, তারপরে উচ্চতর কমিটি বসে, জাতীয় স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার অনেকটা তারা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, অনেকটা পরীক্ষামূলক সিদ্ধান্ত। সুতরাং আমি মনে করি কিছুটা আগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলক মনোনয়নের পাশাপাশি আমি মনে হচ্ছে প্রার্থীরা হাঁপিয়ে উঠবেন কিছুদিন পরে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু পটুয়াখালী 3 আপনার আসনে যাব, দশমিনা এবং গলাচিপা উপজেলা, দুটো উপজেলা নিয়ে। আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে খবর পাচ্ছি যে আপনার এই দুই উপজেলার যারা উপজেলা নেতা আছে বিএনপির, তারা কেউই এই জোটের শরিককে এই আসনটা ভাগাভাগি করতে রাজি না। তারা চাচ্ছে, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগেই আপনার বক্তব্যে, যে তারা খুব অধীর আগ্রহে আছে নিজেদের প্রার্থী দেওয়ার জন্য। এখন ধরেন কোনো কারণে দিতে পারলো না, এখানে আপনার জোটকে ছাড় দিতে হলো, আপনার দলকে জোটে ছাড় দিতে হলো, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নূরকে আসনটা ছেড়ে দিতে হলো। সেক্ষেত্রে এই যে বিএনপির কর্মী সমর্থক যারা আছেন তারা কতটা আশাহত হবেন? এখানে আমি আপনাকে শুরুতেই বলেছি পটুয়াখালী 3-এর পরিস্থিতি একটু ভিন্ন। আরও একটু আমি ডিটেলস বলছি। পটুয়াখালী 3 একটা শান্তিপ্রিয় নির্বাচনী এলাকা। বাংলাদেশের অন্যান্য এলাকার মতো ওখানে সহিংসতা, সন্ত্রাস একটু কম হয়। বিশেষ করে আওয়ামী লীগের এই যে একবার বৈধ আর 2বারের যে অবৈধ পার্লামেন্ট, তার প্রথমবারে গোলাম মাওলা রনি সাহেব যখন ওখানে এমপি ছিলেন তখন বেশ কিছু সন্ত্রাসের ঘটনা ঘটেছে এবং যেগুলো মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। তারপরের সংসদ সদস্যরা যারা এসেছেন তাদের আমলে মূলত রাজপথে বিএনপির স্পেসও কম ছিল, সহিংসতাও কম হয়েছে। সুতরাং ওইখানে শান্তিপ্রিয় পরিবেশ ছিল। রাজনৈতিক হয়রানি ছিল, গায়েবী মামলা ছিল, নিপীড়ন নির্যাতন ছিল। তারপরেও মাঠে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ রাজনৈতিক কর্মীদের মধ্যে হানাহানি, সহিংসতার পরিমাণ একটু কম ছিল। যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে 5ই আগস্টের পরে কিন্তু মোটামুটি পরিস্থিতি ওখানে শান্ত ছিল। প্রবলেমটা হচ্ছে এখানে গণ অধিকার পরিষদ নিয়ে। গণ অধিকার পরিষদের নেতা ওখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির কাছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবের কাছে একটি মিথ্যা অভিযোগ করে ওখানে বিএনপির বিরুদ্ধে তার নিরাপত্তাহীনতার হুমকি এবং ঝুঁকি বলে অভিযোগ করেছেন, যার প্রেক্ষিতে এখানে তার নিরাপত্তার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে যে বিএনপি যাতে তাকে অসহযোগিতা না করে। এই চিঠিকে ভাঙিয়ে তিনি একজন অলিখিত বিএনপির সংসদ সদস্যের ক্ষমতা হোল্ড করছেন। আচ্ছা আচ্ছা, তিনি সরকারি রেস্ট হাউসে থাকছেন উইদাউট এনি লিগ্যাল পারমিশন। তারপরে আপনার রেস্ট হাউস কার জন্য? সাধারণ মানুষের জন্য, রাজনৈতিক কর্মীদের জন্য রেস্ট হাউস না। রেস্ট হাউস সরকারি কাজে ব্যবহার করার জন্য নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করছেন। কোথাও সরকারি অর্থ ব্যবহার করেছেন, সেটার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, আমরা যথাসময় সেটা তুলে ধরব। নাম্বার 2, ওখানে প্রশাসনের উপরে, উপজেলা প্রশাসন, থানা, সব কিছুর উপর সেটা মব ক্রিয়েট করার চেষ্টা করছে যে সরকারি দলের এমপি সম্ভাব্য এবং অনেকটা এমপি হয়ে গেছেন। যার ফলে তার পাশাপাশি সে যেটা করছেন, তার দল ছিল খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। এখানে একদিকে আওয়ামী লীগের যারা পলাতক নেতাকর্মীরা ছিল বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তাদেরকে টেনে এনে দায়িত্ব দিচ্ছেন তার দলের। তার পাশাপাশি আপনি জানেন যে একটা বিএনপি একটি বড় দল, এখানে বিভিন্ন স্তরে কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভব হয়েছে, কাউকে দায়িত্ব সম্ভব হয়নি, কেউ নির্বাচনে জিতেছে, কেউ হেরে গেছে। এই ধরনের বিকল্প নেতাদেরকে টেনে বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। যার ফলে প্রত্যেকটা ইউনিয়নে, ওইখানে দেখেন জামাত, তারপরে ইসলামী আন্দোলন, অন্যান্য খেলাফত মজলিস, গণফোরাম, অনেক রাজনৈতিক দল ওখানে ক্রিয়াশীল আছে। অন্যান্য ট্রেডিশনাল আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল ওখানে ক্রিয়াশীল আছে। কারোর সঙ্গে কারো কোনো সমস্যা নেই। সমস্যা গণ অধিকারের সাথে সবার। কারণটা হচ্ছে গিয়া তাদের অ্যাটিচিউডটাই হচ্ছে গিয়া তারা সরকারে চলে গেছে, অতএব তারা সরকারি দলের পাওয়ার হোল্ড করতে চায়, যেটি নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তাদের মতপার্থক্য এবং একটা সম্পর্ক রয়েছে। যার ফলে সারা বাংলাদেশের চিত্র কি আমরা জানি না, তবে পটুয়াখালী 3-এ বিএনপির গণঅধিকারকে বা গণঅধিকার বিএনপিকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। এখানে বিএনপি এত বড় দল হিসেবে আপনার আসনে, আপনার আসন বলতে পটুয়াখালী 3 যেটা বলছি আমরা, ওখানে বিএনপি এত বড় দল হিসেবে তাদের যে কর্মী সমর্থক, সেই তুলনায় তো গণ অধিকার পরিষদের কর্মী সমর্থক নেই বললেই চলে।
এক প্রকার, সেখানে ছাড় দেওয়ার প্রশ্ন কেন আসছে? এখানে তো আবার আমরা মাঝে মাঝে শুনি আপনার কর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষও লাগে। আমি বলছি না আপনাকে যে আপনার পতিত আওয়ামী লীগের যে সমস্ত পলাতক নেতাকর্মীরা আছে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তাদেরকে টেনে টেনে গণ অধিকারের নেতা বানানো হচ্ছে। আমি যদি একদম ইউনিয়ন ধরে ধরে আমি বলতে পারবো, যদি আমি এই প্রশ্ন আমার পূর্বেকার হলে আমি তথ্য নিয়ে আসতাম এখানে। তার পাশাপাশি বিএনপির যে সমস্ত পারস্পরিক দ্বন্দ্ব যেখানে রয়েছে, সেই দ্বন্দ্বে লিপ্ত নেতাদেরকে টেনে টেনে আওয়ামী লীগ গণ অধিকারের দায়িত্ব দেওয়া হচ্ছে, যার ফলে সংঘর্ষ, গণ অধিকার, সংঘাতের পর সংঘর্ষ, এবং তারা টেনে আনছেন এখানে। তাদের নিজস্ব তো কোনো কর্মী নেই, তারা বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে, অন্যান্য দল থেকে টেনে এনে দল গঠন করছেন। সেটাই মূলত ওইখানে রাজনৈতিক উত্তেজনার কারণ, এবং তার ফলেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আর একটা বিষয় হচ্ছে, যারা ঘটছে তার চেয়ে প্রচার সে করছে বেশি। আচ্ছা, জনাব হাসান মামুন, এই যে যেটা বললেন যে অন্য দল থেকে কর্মী টেনে এনে নিজের দলে ভেড়ানো, এটা তো খুব রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। এটা তো একজন নেতা করবেনই, চাইবেনই যে অন্য দল থেকে লোকজন ভিড়ায় আমার দলে নিয়ে, সেটা করতেই চাইবেন। এটা যদি আপনি স্টাবলিশ করতে চান এই কথা যে তিনি আপনার দলের যারা বিদ্রোহী বা যেটা বলতে চাইলেন যারা নানান কারণে আপনার সঙ্গে নেই বা একারটা নেই, যারা তারা বিচ্ছিন্ন হবে তার দলে ভিড় করতেছে, এটা তো রাজনৈতিক, আপনি আপনার এই আসনের নেতা, বিএনপির নেতা, জাতীয়বাদী রাজনৈতিক নেতা, তো এটা তো আপনার এক ধরনের ব্যর্থতা যে আপনার কর্মীরা আপনাদের ছেড়ে অন্য দলে চলে। কর্মী তো আমার নয়, কর্মী হচ্ছে দলের। এখানে হচ্ছে গিয়ে ধরেন একটা ইউনিয়নে নির্বাচন হয়েছে, কাউন্সিল হয়েছে, একজন প্রার্থী পরাজিত হয়েছে, একজন প্রার্থী বিজয়ী হয়েছে। বিজয়ী প্রার্থী নেতৃত্ব পেয়েছে, পরাজিত প্রার্থী নেতৃত্ব পায়নি। তাকে এমপি হয়ে গেছি, এটা দিব সেটা দিব বলে পার্সু করা, সাময়িকভাবে তাকে বিভ্রান্ত করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন। আর আমি তো শুরুতেই বলেছি যে বিএনপির একটি চিঠিকে কেন্দ্র করে তিনি ওখানে অলিখিত এমপি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যার ফলে লোভে পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে তার দলে ভিড়ছেন। এবং তার সঙ্গে ওই সংশ্লিষ্ট জায়গাগুলোতে যে অন্যান্য নেতাকর্মীদের যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব আছে, নেতৃত্বের সংঘাত আছে, সেগুলো মাঠে উঠে এসছে। এগুলো তো আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা না। বুঝতে পেরেছি। আপনাদের এই আসনটা যেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ৪৬ বছর পর জাতীয়তাবাদী শক্তির হাতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে দল কাজে না লাগিয়ে নুরুল হককে কেন এই আসনটা ছেড়ে দেওয়ার জন্য বিবেচনা করছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি বলি, বিএনপির জোট রাজনীতি যে সম্পূর্ণ ভুল, এটা তো প্রমাণিত হচ্ছে এই কারণে যে সেই ৫ তারিখের পরে যাদেরকে চিঠি দেওয়া হয়েছিল মানে সম্ভাব্য প্রার্থী হিসাবে, তাদের মধ্যে কিশোরগঞ্জ ৫ আসনে জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হক সাহেবের, অ্যাডভোকেট এহসানুল হক সাহেবের ওখানে কিন্তু বিএনপি মনোনয়ন দিয়েছে। এরকম আপনার লক্ষ্মীপুর ৪-এ আসমরবকে যে সিট দেওয়া যে আসন দেওয়া হয়েছিল, সেখানে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং আগের ২-৩ বারের এমপি, তাকে কিন্তু আপনার সবুজ সংকেত দেওয়া হয়েছে। আসমরব এবং তার স্ত্রীকে ওই সিট দেওয়া হবে না বলে শোনা যাচ্ছে। এবার বিএনপি তো ভুল বোঝা শুরু করেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে পটুয়াখালী ৩ এবং ঝিনেদা ২-এর ব্যাপারেও বিএনপি যেটা ভাবছে যে গণ অধিকারকে দিয়ে ওই আসন পুনরুদ্ধার করা সম্ভব, সেটি সম্ভব হবে না। ওখানে মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে মানুষ কোথায় ভোট দিবে, এবং বিএনপি সিদ্ধান্ত নিতে ভুল করলেও মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। তার মানে আপনার কথা স্পষ্ট যে বিএনপি যদি এরকম সিদ্ধান্ত নিয়েই থাকে যে জোটকে ছেড়ে দিবে আসনগুলো, আপনি পটুয়াখালী ৩-এর কথা বললেন এবং ঝিনেদার কথা বললেন, তাহলে সেটার হবে বিএনপির রাজনৈতিক ভুল, এটা আপনি বলতে চাচ্ছেন। আর পরের কথায় যেটা বুঝতে পারলাম যে বিএনপি যদি কোনো কারণে আপনাকে নমিনেশন না দেয়, তাহলে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করবেন। বিএনপি সিদ্ধান্ত নেওয়ার পরে ওখানকার স্থানীয় বিএনপি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের পালস বুঝে আমি সিদ্ধান্ত নিব। তবে ওইখানকার আমি এখন পর্যন্ত আমি যতটুকু জানি, স্থানীয় বিএনপি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীরা ওখানে বিএনপির এমপি পাওয়ার জন্য এবং বিএনপির প্রার্থী নির্বাচন করুক। আপনাকে আরেকটু বলে রাখি, ১৮ সালের নির্বাচনে ওখানে বিএনপি একটি চরম ভুল করেছিল। তখন অন্য দল থেকে একজন নেতাকে এনে, সাবেক এমপিকে এনে ওখানে নমিনেশন দিয়েছিলেন। তিনি আমার ব্যক্তিগতভাবে আমার খুবই শ্রদ্ধার মানুষ। আমরা একই কলেজ, একই স্কুল এবং একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। তিনি আমার খুবই ঘনিষ্ঠ বড় ভাই। কিন্তু সিদ্ধান্তটি ভুল ছিল এই কারণে, তিনি ভালো প্রার্থী ছিলেন আওয়ামী লীগের জন্য, কিন্তু বিএনপির জন্য নয়। সেটি প্রমাণিত হয়েছে এই কারণে যে নির্বাচনের পরদিন যে তিনি চলে এসেছেন, এখন পর্যন্ত তিনি নির্বাচনী এলাকায় যাননি। এবং তার নির্বাচনকে কেন্দ্র করে আপনি জানেন যে 18 সালের নির্বাচনে আইনি হয়রানিটা ছিল খুবই বেশি। ওখানে 87 জন নেতাকর্মী এবং সাধারণ মানুষ বিএনপিকে সমর্থন করার কারণে জেলে ছিল।
সেই প্রার্থী একদিনের জন্য তাদের দিকে ফিরে তাকাননি, তাদেরকে জেল থেকে মুক্ত করেননি, তাদের পরিবারের খোঁজখবর নেননি, তাদের অসুস্থ বাবা মাদের অথবা সন্তানদের খবর নেননি, যার ফলে এখানকার নেতাকর্মীরা মারাত্মকভাবে ঐক্যবদ্ধ যে তারা দলের বাইরে অন্য কোনো সিদ্ধান্তকে তারা গ্রহণ করবে না। তা এটা আপনার জন্য আসলে এটা মানে আপনার কপাল খারাপ কিনা যায় না, কারণ আপনিও এই দলের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এবং ছাত্র রাজনীতিতেও সফলভাবে ছাত্র রাজনীতি শেষ করেছেন, এখনও গুরুত্বপূর্ণ জায়গায় আছেন দলের। তারপরও বারবারই আপনার আসনে একবার গোলাম মোল্লা রনি, একবার নুরুল হক নূর, কেউ না কেউ বড় একটা নাম চলে আসতেছে। এটা কি আপনার কপাল খারাপ মনে করতেছেন আপনি? মানুষ ভাগ্যে বিশ্বাস করা ইমানের অংশ তারপরেও আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে জনগণ। যদি দলীয় সিদ্ধান্ত ভুল হয়, আমার দেশের মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো। আমার গ্রামের মানুষ, আমার নির্বাচনী এলাকার মানুষ যে সিদ্ধান্ত জানাবে সেই সিদ্ধান্তের পক্ষে থাকবো আমি। যদি এরকম হয় যে দলের মানুষ আপনাকে চাচ্ছে যে দলীয় নমিনেশন না পেলেও আপনি নির্বাচন করবেন, আপনার সিদ্ধান্ত কি হবে? আমি এখন পর্যন্ত বিএনপির সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এই ব্যাপারে মন্তব্য করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ জনাব হাসান মামুন। আমরা একটু অন্য বিষয়ে একটু কথা বলি আপনার এই নির্বাচনী এলাকার বাইরে গিয়ে। সেটা হচ্ছে যে আপনি ছাত্র রাজনীতি করে আসছেন, বারবার যেটা বলতেছি, আপনি একজন সফল নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের সভাপতি ছিলেন, সেক্রেটারিও ছিলেন, দুটোই ছিলেন। এখনকার ছাত্র রাজনীতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এখনকার ছাত্র রাজনীতি পরিবর্তন হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে, মানে ছাত্রদের আবেদনের পরিবর্তন হয়েছে। আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরবর্তী প্রজন্মের ছাত্রনেতা, আমি নিজে 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। সেই সময়কার ছাত্র রাজনীতির ডিমান্ড আর বর্তমান সময়ের ছাত্র রাজনীতির ডিমান্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার আবেদন থাকবে রাজনৈতিক দলগুলোর প্রতি যে ছাত্রদের এই মনস্তাত্ত্বিক চাহিদার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে এবং ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করবেন। বিশেষ করে ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিকে গুরুত্ব দিবেন এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে ছাত্রদের উপরে কম চাপ দিবেন, যে ছাত্ররা অংশগ্রহণ করতে বাধ্য বা ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি সফল করতে বাধ্য, এরকম কোনো বাধ্যবাধকতার মধ্যে রাখা ঠিক হবে না। তাদের উচিত হবে ছাত্রদের কল্যাণে কাজ করার, শিক্ষার কল্যাণে কাজ করার এবং ক্যাম্পাসমুখী রাজনীতি করার। আপনি যে বিষয়গুলো বললেন ছাত্রদের উদ্দেশ্যে রাজনীতি করার যে পরামর্শ দিলেন বা দিক নির্দেশনা যেটাই বলি না কেন, একই স্টাইলের রাজনীতি কিন্তু ছাত্র শিবির করছে, আপনার ক্যাম্পাসেই করছে। তাহলে কি আপনি ওই স্টাইলটাই ফলো করতে বলেন আপনার রাজনৈতিক ছাত্র দলটাকে? না, একটা বিষয় হচ্ছে, আমি বলি আপনাকে, ছাত্র শিবির জামায়াত ইসলাম কি ম্যান পাওয়ার সাপ্লাই দেন না, এটা কিন্তু প্রমাণিত না। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাও যখন বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। আমি বলেছি এটা একটু চাপ কমানো দরকার। ছাত্র আন্দোলনের কর্মীদের, ছাত্র সংগঠনের কর্মীদের ক্যাম্পাসমুখী হওয়ার জন্য বলেছি। শিক্ষার আন্দোলন নিয়ে, ছাত্রদের অধিকার নিয়ে, তারপরে ছাত্র সংগঠনগুলোকে ছাত্রদের মুখী করার জন্য আমি বলেছি। ওকে, আমি এই ছাত্র রাজনীতি নিয়ে আরেকটু আপনার সঙ্গে কথা বলবো, যেহেতু আপনি ছাত্র নেতা ছিলেন, আপনার কাছ থেকে শুনতে ভালো লাগবে এই কথাগুলো। আপনার বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্র শিবির এই ডাকসুর প্যানেল যে মানে প্যানেল সহ যে জয়ী হলো, এই বিষয়টাকে কেন মানে আপনার দল এই সুযোগ 5 আগস্টের পরে একটা বড় সুযোগ থাকার পরও কেন পারলো না? একটা বিষয় এখানে হচ্ছে কি, এই প্যানেলটা আসলে ছাত্র শিবিরের একক প্যানেল নয়, এটা ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্যানেল। এবং হ্যাঁ, গুপ্ত, আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে শুনেছেন যে ছাত্রলীগ কোনো নেতাকর্মী ক্যাম্পাসে খুঁজে পাওয়া গেছে? ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী কোথায় গেল? যারা আগে ছাত্র শিবির ছিল তারাই, যারা আগে ছাত্রলীগ ছিল তারাই এখন ছাত্র শিবির, যারা এখন ছাত্র শিবির তারাই তখন ছাত্র। এটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ডকুমেন্টস রয়েছে, ছাত্রলীগের কমিটিগুলো দেখেছেন এবং তাদের আগের ক্যাম্পাসে আগেও তাদের উপস্থিতি দেখেছেন, এখন উপস্থিতি দেখেছেন। এটা হচ্ছে কি, আপনার 5ই আগস্টের পরে ছাত্রলীগ যখন ছাত্র শিবির হয়ে যায়, প্যানেলটা আর ছাত্রদল দীর্ঘদিন ক্যাম্পাসে থাকতে পারেনি, ছাত্রদের সাথে ইন্টারাকশনটা ভালোভাবে হয়নি, হলগুলোতে সংগঠন শক্তিশালী করতে পারেনি। তারপরে সংগঠন করতে গেলেও প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে হল পর্যায়ে সংগঠন করতে দেওয়া হয়নি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, ছাত্রদল যদি ক্যাম্পাসে সংগঠন করার সুযোগ পায়, ছাত্রদল তার ক্রাইসিস ওভারকাম করে যে কোনো ছাত্র সংগঠনকে পরাজিত করতে সক্ষম হবে। ওকে, ফাইন, বুঝলাম, সেটা পারবে। এই যে ছাত্র শিবিরের যে ওয়েলফেয়ার পলিটিক্স, যেটা আমরা বলতেছি যে ওয়েলফেয়ার পলিটিক্স, জামাতের মতোই ছাত্র শিবির হলে যাচ্ছে, ভাই পানি লাগবে, ভাই এটা লাগবে সেটা লাগবে, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা সাময়িক মনে হচ্ছে আমার কাছে। একজন ছাত্র আরেকজন ছাত্রের
উপকারে আসবে, একজন ছাত্র আরেকজন ছাত্রের জন্য ভালো কিছু করবে, এটা একটা মানুষের সহজাত প্রবৃত্তি। ছাত্রেরা তো সামর্থ্য কোথা থেকে আসে? একজন ছাত্র আরেকজন ছাত্রকে মানে বড় ধরনের কি কাজ করতে পারে যেটা তার জন্য লাভবান হবে, নিশ্চয়ই এটা কোথা থেকে প্যাট্রোনাইজ করা হচ্ছে আর কি। এটা সাময়িক, মানুষকে কোনো কিছু দিয়ে, মানুষকে লোভ দিয়ে লাভ দিয়ে মানুষের মন জয় করা যায় না, আদর্শ দিয়ে মন জয় করতে হয়। আমার দৃঢ় বিশ্বাস মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং জাতীয়তাবাদী ছাত্রদল মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি ছাত্র সংগঠন, সে তার গৌরবোজ্জ্বল ইতিহাসকে আবার পুনরুদ্ধার করবে এবং বিজয়ের ধারায় ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। ছাত্র রাজনীতি নিয়ে শেষ প্রশ্ন করব আপনার কাছে। আপনি কি মনে করেন যে ছাত্র রাজনীতির জন্য একটা বয়স নির্ধারিত থাকা উচিত, যে এর বেশি বয়স হলে ছাত্র রাজনীতি করতে পারবে না? এখানে আপনার মূল যে বিষয় হচ্ছে, এরকম বাধ্যবাধকতা করা ঠিক না। যদি ছাত্র সংগঠনগুলো নিয়মিত সম্মেলনগুলো করে, প্রত্যেকটা সংগঠন লেখে দ্বিবার্ষিক সম্মেলন, মানে 16 বছর পরে কমিটি হলেও দ্বিবার্ষিক সম্মেলনই বলে। যদি 2 বছর পর পর ছাত্র সংগঠনগুলো সম্মেলন হয় এবং রেগুলার নেতৃত্ব আসে, মানে স্বয়ংক্রিয়ভাবেই রেগুলার ছাত্রদের মধ্যে নেতৃত্ব ফিরে যাবে। এখানে আমি সেই কারণেই বলেছি, যদি জাতীয় রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কাজে ছাত্রদেরকে কম ব্যবহার করে, তাহলে ছাত্র রাজনীতি গতিশীল হবে এবং নিয়মিত ছাত্রদের মধ্যে ফিরে আসবে। এই বয়স নিয়ে তখন আর কোনো কথা উঠবে না। আরেকটা আমি আপনাকে বলি, এই যে ছাত্র অছাত্র একটা প্রশ্ন আসে না, আমি বলি শোনেন, এগুলো হচ্ছে কি, কোনো মানুষকে যদি তার অধিকার থেকে অন্য মানুষের অধিকার নিয়ে, আমি উপজাতি না সেজন্য পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বা আদিবাসীদের অধিকার নিয়ে আমি কথা বলতে পারবো না? যে কোনো মানুষের, যে কোনো কমিউনিটির অধিকার নিয়ে কথা বলার অধিকার যে কোনো মানুষের থাকে। অছাত্র বা একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ছিল, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে, তারপরও সে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আমরা তাকে আরও করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি। আমি আপনাকে যদি প্রশ্ন করি যে শ্রমিক নেতারা কে কোন কারখানার শ্রমিক? বাংলাদেশ আদিবাসী ফোরামের প্রেসিডেন্ট আমাদের মেজবা কামাল স্যার কোন জায়গার আদিবাসী? সুতরাং মানুষের অধিকার নিয়ে কথা বলতে গেলে, আমি সমাজবিজ্ঞানের ছাত্র, আমার সমাজবিজ্ঞানের একজন প্রখ্যাত অধ্যাপক আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক থাকা অবস্থায় তিনি প্রাথমিক শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন। এখন এই যে বিশাল প্রাথমিক শিক্ষক সমিতি, এটার প্রেসিডেন্ট একজন উনি ছিলেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জি, আপনি জানেন শেখ মুজিবুর রহমান একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4th শ্রেণী কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তিনি কোন 4th শ্রেণীর কর্মচারী ছিলেন? সুতরাং কোনো কমিউনিটির বা কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলতে হলে তাকে ওই কমিউনিটির সদস্য হতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমি এখান থেকে প্যালেস্টাইনের অধিকার নিয়ে কথা বললে আমার কি প্যালেস্টাইনের নাগরিক হতে হবে? আমি যদি আফ্রিকার কালো মানুষকে নিয়ে কথা বলি, আমাকে কালো হতে হবে? এগুলো হচ্ছে মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখার জন্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে অস্বীকার করার জন্য, অধিকারের পক্ষে যাদের কথা বলে তাদের মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা। তো ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আমি একটু বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আছেন, বেশ কয়েকদিন ধরে এবার কেয়ারে ভর্তি হয়ে আছেন। ওনার বয়স হয়ে গেছে 81 আর নানান জটিলতায় ভুগছে, আমরা তো জানি। উনি অনেক দিন বেঁচে থাকুক আমরা কামনা করি, কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ওনার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছে। এখন ওনার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়া কিংবা ওনার মৃত্যু হলে কিংবা না হলে, এটার সঙ্গে কি কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে? কারো লাভ ক্ষতির কোনো ব্যাপার আছে? দেখুন, মহান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতান্ত্রিক লড়াই সংগ্রামে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন এবং বারবার তিনি 3টি নির্বাচনে তিনি 5টি আসনে বিজয়ী হয়েছেন। সর্বশেষ 2008 সালের নির্বাচনে 3টি আসনে বিজয় লাভ করেছেন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন জনপ্রিয় নেত্রী। তার উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, দীর্ঘদিন এই বয়সে তিনি কারাভোগ করেছেন, তারপরও বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি যাননি। আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, আমাদের মহান নেত্রী তিনি অসুস্থ আছেন, তার এই অসুস্থতা নিয়ে তার জন্য দোয়া করার জন্য বলবো, তাকে নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে বলবো, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সামাজিক গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে অপপ্রচার, মিথ্যা প্রচার বন্ধ করতে বলবো। তার ব্যক্তিগত ব্যাপারে তার চিকিৎসকরা যে বক্তব্য দিবেন এবং দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য দেওয়া হবে, সেটি হচ্ছে আমাদের সকলের বক্তব্য। কোনো ধরনের কোনো ভিউ ব্যবসা বা কোনো ধরনের কোনো অপপ্রচার করে, অপরাজনীতি করে এই মহান নেত্রীকে ছোট করার চেষ্টা করবেন না, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরাও সেটাই চাই যে মানুষ কোনো প্রকার গুজবে কান্না দিক এবং তাদের অফিসিয়াল যে সূত্র আছে, অফিসিয়াল যে বিবৃতি আছে, সেটাই তারা ফলো করুক। আমি একটু এই প্রসঙ্গের সঙ্গে জড়িত, সরাসরি জড়িত না হলেও জড়িত এই প্রসঙ্গের সঙ্গে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,
উনি দেশে আসছেন না কেন সেটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন কয়েকদিন আগে, নিজের সামাজিক হ্যান্ডেলতে দিয়েছেন উনি। এই বিষয়টাও অনেকে বুঝতে পারছে না যে ওনার বাধাটা জানেন কোথায়। যে ওনার বিশেষ করে আপনার সিকিউরিটি থ্রেট হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সমস্যা। উনি তো সব কিছু একজন নাগরিক হিসেবে, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে যদি তিনি বলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে রাষ্ট্রকে ছোট করা হয়। সেই কারণে তিনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন ওনার নিরাপত্তাহীনতার জন্য, নিরাপত্তার ঝুঁকির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্বিগ্ন। সেই কারণে জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উনি আসছেন না, এবং জাতীয় স্থায়ী কমিটি যখন সিদ্ধান্ত নেবেন তখনই তিনি দেশে প্রবেশ করবেন। এবং আপনি জানেন তার উৎকণ্ঠা প্রকাশ করার পরে, তার আকার ইঙ্গিত উৎকণ্ঠা প্রকাশ করার পরে সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তার পরিবারকে এসএসএফ সিকিউরিটির কথা বলেছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজের অর্থে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আমদানি করেছেন। সুতরাং বুঝতেই পারছেন নিরাপত্তাজনিত সংকটের কারণে তিনি দেশে আসছেন না। আমার ধারণা দেশ যদি এই অন্তর্বর্তীকালীন সময় থেকে আপনার গণতন্ত্রে প্রবেশ করে, তার নিরাপত্তাহীনতা দূর হবে এবং বাংলাদেশের সমগ্র মানুষের পাশাপাশি তিনিও নিরাপত্তার উৎকণ্ঠা থেকে মুক্ত হবেন এবং দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনি জানেন যে নির্যাতন নিপীড়নের ক্ষতবিক্ষত একটি পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। সুতরাং তার কোনো সদস্যের জন্য আমরা ন্যূনতম ঝুঁকিতে যেতে পারি না। বিশেষ করে বিএনপির মতো দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তানের প্রতি ন্যূনতম ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো উনি আসলে কি এই যে নমিনেশনের যে বিষয়গুলো বিতর্ক, আপনাদের মধ্যেই বিতর্ক তৈরি করেছে, দলের মধ্যে দলের বাইরে, যে উনি না পেলে উনি পেলে ভালো হতো, এই যে আপনার আসনটাই যেমন হয়ে আছে, উনি আসলে কি এই সব বিষয়গুলো সমাধান আরেকটু সহজ হতো না? উনি এখনও তথ্য প্রযুক্তির যুগে ওনার কাছে পর্যাপ্ত তথ্য আছে, হয়তো তার সীমাবদ্ধতা আছে অনেক কিছু। কোথাও রাজনৈতিক ব্যাপারে কম্প্রোমাইজ করতে হয়, কখনো কোনো ব্যক্তির কথাকে মূল্যায়ন করতে হয়, কখনো কোনো নেতার সুপারিশকে মূল্যায়ন করতে হয়, কখনো কখনো রাজনৈতিক বিশ্লেষকদের ভুল বিশ্লেষণেও তাকে সিদ্ধান্ত নিতে হয়। আমার ধারণা উনি কাছাকাছি আসলে সকল সিদ্ধান্ত এবং সকল অ্যানালাইসিস সঠিকভাবে হবে এবং উনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। থ্যাংক ইউ। আমি শেষ প্রশ্ন করবো আপনার কাছে, যদি দল আপনাকে মনোনয়ন দেয় শেষ পর্যন্ত, কিংবা না দেওয়ার পরও আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান নির্বাচনে, আপনার সংসদীয় এলাকার জনগণের জন্য আপনার প্রতিশ্রুতি কী থাকবে? দীর্ঘদিন ধরে আমি ওই পটুয়াখালী 3-এর জনগণের পাশে আছি, বিভিন্ন ভাবেই আছি। যখন ছাত্র ছিলাম তখন ছাত্রের মতো ছিলাম, যখন বিএনপির রাজনীতি শুরু করেছি তখন যেভাবে থাকার তাদের সঙ্গেই আছি, সম্পর্কযুক্ত আছি, তাদের সাথে একটি সেতুবন্ধনে আবদ্ধ আছি। আমি এভাবেই থাকব এবং তারা যেভাবে চাইবেন সেভাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ওকে, ধন্যবাদ জনাব হাসান মামুন ঢাকা এক্সপ্রেসের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল ঢাকা স্টুডিওর আজকের আলোচনা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।